ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার 2 সপ্তাহ পার হলেও আতঙ্ক কাটছে না হিন্দু সম্প্রদায়ের। প্রকৃত দোষীদের শাস্তি না হলে শঙ্কা কাটবে না বলছেন নেতারা। বারবার উচ্ছেদ অভিযান চালিয়েও দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানী ঢাকা। রাজুকের কিছু লোকজনকে হাত করে চলছে দখল বাণিজ্য, অভিযোগ অস্বীকার সংস্থাটি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া কেউ বিদেশে গেলে দায়িত্ব নেওয়া হবে না, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। আঙুলের ছাপ নেওয়া অপ্রয়োজনীয় বলছেন বিশেষজ্ঞরা। অবশেষে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের সাথে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। 2020 সালে চালু হবে প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। এবং 2 দিন বিরতির পর ফের শুরু হচ্ছে বিপিএল। চট্টগ্রামে প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। বরিশাল বুলসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। দখল উচ্ছেদ, এরপর আবারও দখল, এই আবর্তেই যেন ঘুরপাক খাচ্ছে রাজুকের নিয়মিত এবং বিশেষ উচ্ছেদ অভিযান। অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের হাত করেই নগরীতে এই অবৈধ দখলদারিত্ব বজায় রাখছে ভবন মালিকরা। আর নগর পরিকল্পনাবিদদের মত, এখনই দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়া হলে অচিরেই বাসের অযোগ্য হয়ে পড়বে 2 কোটি মানুষের এ নগরী। আজহার লিমনের রিপোর্ট। রাজধানীর পশ্চিম পান্থপথ দেখে বোঝার উপায় নেই নকশা বহির্ভূত নির্মাণ এবং দখলদারিত্বের কারণে এই সড়কের ভবনগুলোতে চালানো হয়েছিল কোনো উচ্ছেদ অভিযান। বছর জুড়ে চালানো গ্রিন রোড, ধানমন্ডি, তালতলা, উত্তরা কিংবা গুলশান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো রাজুকের প্রায় সব অভিযানই এমন ফলশূন্য। কখনো মাস বা সপ্তাহের ব্যবধানে, কখনো আবার উচ্ছেদের পরপরই শুরু হয় আবারও দখল করার তৎপরতা। বিল্ডিং এর মালিক রাজুকের সাথে যে কোনো ব্যাপারে ডিল করে নিচ্ছে, ওটা আমরা বলতে পারি না, ওটা বিল্ডিং মালিক পক্ষ বলতে পারবে। এগুলা ভেঙে চলে দিছিল আর কি, তারপরে 2-4 দিন বন্ধ ছিল, তারপরে তাদের সাথে মালিক পক্ষের সাথে সংযুক্ত হয়েছে। তবে ক্যামেরার সামনে কৌশল উত্তর দেন এসব ভবন মালিক। কেউ আবার দখলদারিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। যদি আমি দোকান চালাইতে পারি তাহলে চালাইলাম, আর যদি ওনারা দোকান চালাইতে না দেয় তাহলে তো সেক্ষেত্রে আমি আর কিছুই করতে পারবো না। আমার কার পার্কিং হয়ে যাবে। প্রত্যেকটা জায়গা ভাঙাচোরা করে অনেক করছে, তাতে কি গাড়ির জ্যাম কি কমছে? বাসযোগ্য নগর নির্মাণের দায়িত্বে নিয়োজিতদের বিরুদ্ধে এমন অভিযোগের ব্যাপারে হতাশা প্রকাশ করেন নগর বিশেষজ্ঞরা। সাথে সাথে পরামর্শ দেন উচ্ছেদ পরবর্তী মনিটরিং জোরদারের। অনিয়ম করে যখন একটা স্থাপনা তৈরি করে তখন কিন্তু সে সবসময় একটা ঝুঁকি নেয়, ঝুঁকির মাত্রাটা কমে যেতে থাকে দিন দিন, কারণ সে দেখে যে এগুলা কখনোই ভাঙা হচ্ছে না, কখনোই আইনানুগ ব্যবস্থা হচ্ছে না, কিংবা কখনো নোটিশ বা তারা যখন কোনো পায় তখন তারা আবার অন্যভাবে অনৈতিকভাবে সেগুলাকে ম্যানেজ করার চেষ্টা করে। তবে ম্যানেজ হওয়ার অভিযোগ অস্বীকার করেন রাজুক চেয়ারম্যান। এটাই না যে আমরা এখানে অভিযান করে গেলাম, তারা আবার যদি আবার করে আবার আমরা সেখানে অভিযান করবো না। আমাদের এরকম আছে, আমরা এক জায়গায় একাধিকবারও আমরা গিয়েছি না, এটা কোনো ম্যানেজ করার তো কিছু আমি দেখছি না। এটা যদি সহিংস অভিযোগ থাকে আমি অবশ্যই যাচাই করে দেবো। গেল 3 মাসেই প্রায় 315টি ভবনে অবৈধ উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজুক। চলমানে কার্যক্রমে আরো প্রায় 3500 স্থাপনায় অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। 70 বছরের জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের সাথে মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ। চলতি মাসে টেন্ডার প্রক্রিয়া শেষ হলে আগামী বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখবে 28,000 কোটি টাকার বিশাল এই প্রকল্প। ইতোমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 5,000 কোটি টাকা অনুমোদন দেওয়ার পাশাপাশি $150 কোটি দেওয়ার সম্মতি দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রেলওয়ের পুরাতন নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই চট্টগ্রাম থেকে কক্সবাজারের রামু হয়ে তৎকালীন বার্মা পর্যন্ত আসাম বেঙ্গল রেলওয়ে লাইন সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়। 47 সালে দেশ বিভক্তির পর পাকিস্তান সরকার এর জরিপ শেষ করে, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই পরিকল্পনা অনেকটা চাপা পড়ে যায়। তবে বর্তমান সরকার এই প্রকল্পকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করে কাজ শুরুর নির্দেশনা দেয়। দোয়াজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 101 কিলোমিটার, পরবর্তীতে রামু থেকে গুমদুম পর্যন্ত 28 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ রেলপথ নির্মিত হবে। এই রেলপথের মাধ্যমে আমরা
মিয়ানমার হয়ে চায়নার সাথে সংযুক্ত হব ভবিষ্যতে। গত 26 সেপ্টেম্বর এই প্রকল্পের টেন্ডার আহ্বান করে রেলপথ মন্ত্রণালয়। আগামী 28 নভেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। 28,034 কোটি টাকার এই প্রকল্পের মধ্যে বাংলাদেশ সরকার জমি অধিগ্রহণ হিসেবে খরচ করবে 4,919 কোটি টাকা। 2000 থেকে কক্সবাজার এবং কক্সবাজারের রামু হয়ে ঘুমদুম পর্যন্ত নতুন লাইন স্থাপনের জন্য বাকি টাকা খরচ করবে বিভিন্ন উন্নয়ন সংস্থা। এর মধ্যে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি $150 কোটি দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। এটা 18,000 কোটি টাকার ফেস ভ্যালু ধরা হয়েছে। এখানে জমি অধিগ্রহণ করতে হবে এবং কনস্ট্রাকশন কস্টের জন্য টোটাল এই টাকা, আর এটাতে অর্থায়ন করবে এডিবি এবং বাংলাদেশ সরকার। প্রকল্পের সংশ্লিষ্টরা বলছেন, ট্রান্স এশিয়ান রেলওয়ের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরবর্তীতে মিয়ানমার এবং চীনের সাথে সংযুক্ত হলে বাংলাদেশের অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হবে। পর্যটন নগরী কক্সবাজার এটাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। রেলের মাধ্যমে আমাদের বিভিন্ন দেশের আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে এবং দেশ অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবে। এই প্রকল্পের নির্মাণকালীন সময় নির্ধারণ করা হয়েছে 3 বছর। রেলওয়ে কর্মকর্তারা আশা করছেন 2020 সালের শুরুতেই সম্পূর্ণভাবে চালু হবে বহুল আলোচিত এই রেল যোগাযোগ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, সারা দেশের 128টি শিক্ষা প্রতিষ্ঠানে সততার সব খোলার উদ্যোগ দুদকের। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলছে সংস্থাটি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনার 2 সপ্তাহ পার হলেও আতঙ্ক কাটছে না এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের। সম্প্রদায়ের নেতারা বলছেন, ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের শাস্তি না হলে এই শঙ্কা দূর হবে না। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 28 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুরে রসরাজ দাসের ফেসবুক থেকে কাবা শরীফ অবমাননার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে 30 অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে একাধিক ইসলামী সংগঠনের পক্ষ থেকে সভা হয়। এরপরই সেদিন হঠাৎ করেই একদল লোক লাঠিসোঁটা হাতে নিয়ে উপজেলা সদরের হিন্দু অধ্যুষিত দাসপাড়া, কাশীপাড়া, ঘোষপাড়া, নমশূদ্রপাড়া, পশ্চিমপাড়ায় হামলা চালায়। এ সময় 10টি মন্দির এবং শতাধিক বসতঘর ভাঙচুর, লুটপাট করা হয়। এ ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা দফায় দফায় নাসিরনগর এসে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে অভয় দেন। কিন্তু তারপরও অজানা শঙ্কা আর আতঙ্ক কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। আওরা জাল বাইতে গেল, আমরা খুবই ভয় আসে, মাছ ধরত গেল ভয় আসে, কিন্তু কোন দিন কোনটা হয় আমরা এই আতঙ্কের মধ্যে আছি। কিভাবে নিরাপত্তা থাকতে পারি, হ্যাঁ এই দুই চাই। তিন পালে তার হইতে না, মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড়। হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শাস্তি না হলে এই ভয় শঙ্কা দূর হবে না। আগে একটা ঘটনা ঘটে গেল, এই জন্য আমরা এখন চাই যে দীর্ঘমেয়াদী একটা নিরাপত্তা ব্যবস্থা, যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক এবং যারা নিরপরাধী ব্যক্তি তাদেরকে যেন হয়রানি না করা হয়। এদিকে হিন্দুদের সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। রাজ্যে পাহারার ব্যবস্থা করা হয়েছে, আমাদের মোবাইল প্যাট্রোলিং রয়েছে, বিজিবি রয়েছে, এখনো র্যাব রয়েছে। স্বাভাবিক জীবনযাপনের জন্য সকলকে আমরা আমাদের পক্ষ থেকে পূর্ণ আস্থা রাখার জন্য আমরা অনুরোধ করেছি। এ ঘটনায় নাসিরনগর থানায় মোট 6টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ভিডিও ফুটেজ দেখে পুলিশ এখন পর্যন্ত 85 জনকে গ্রেফতার করেছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার ঘটনায় মন্ত্রী, এমপি বা দলের নেতা যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এক জনসভায় যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পরিষ্কার বলেছেন যে সংখ্যালঘুদের উপর হামলা ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং কঠিন। যেই ঘটনার সাথে জড়িত থাকুক, এমপি হোক, মন্ত্রী হোক বা স্থানীয় কোনো প্রতিনিধি হোক, আওয়ামী লীগের হোক, বাইরের লোক হোক, কোনো দলীয় এখানে দৃষ্টিকোণ থেকে দেখা হবে না, দেখা হবে তার অপরাধটা কি। এদিকে নাসিরনগরের ঘটনা ভিন্ন পথে পরিচালিত করতেই বিএনপি নেতাকর্মীদের উপর দোষ চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। নাসিরনগরে ব্রাহ্মণবাড়িয়ার
কিভাবে একটি ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের উপরে, সেটাকে আজকে অন্য পথে পরিচালিত করার জন্য বিএনপির প্রেসিডেন্টকে গত রাত্রে গ্রেফতার করেছে। আজকে তারাই একটা ঘটনা ঘটায়, আর প্রধান বিরোধী দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির ঘাড়ে চাপিয়ে বিএনপিকে আজকে নির্যাতন নিপীড়ন করছে। জলবায়ু সম্মেলনে যোগদান শেষে মরক্কো থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার মরক্কোর মারাকাসের বাব ইগলিতে বিশ্ব জলবায়ু সম্মেলন COP22 এর উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে এক ভাষণে ওয়াটার SDG অর্জনে বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব দেন তিনি। এর আগে সোমবার এ সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ 58 জন সদস্যের প্রতিনিধি দল নিয়ে মরক্কো যান প্রধানমন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া কোনো শ্রমিক বিদেশে যেতে পারবে না। নিবন্ধন ছাড়া কেউ বিদেশ পাড়ি দিলে তার দায়িত্ব নেবে না সরকার, এমনটাই নিয়ম বলছে মন্ত্রণালয়। এ কাজে প্রবাসী কল্যাণ ভবনে এসে নানা ভোগান্তি পোহাতে হয় শ্রমিকদের। আর নিবন্ধনের অংশ হিসেবে আঙুলের ছাপ নেওয়া অপ্রয়োজনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। যারা নতুন তাদের সাক্ষাৎকার বা ট্রেনিং এর ব্যবস্থা করুন। পুরাদের জন্য কিসের সাক্ষাৎ? তার তো পুরান বিদেশ করে আসছে। 9টা বাজে অফিসের ভিতরে লোক ঢুকাইছে, এখনো পর্যন্ত তার ট্রেনিং শেষ হয় না, তার ইন্টারভিউ শেষ হয় না। ফরিদপুর আমার ফিরতে হবে, ঢাকায় তো আমার বাসা নাই থাকার জন্য। প্রবাসী কল্যাণ ভবনে নিবন্ধন করতে এসে এভাবেই নিজেদের দুর্ভোগের কথা জানান শ্রমিক ও স্বজনরা। তাদের মতো দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই প্রায় 2000 লোকের পদচারণায় মুখর থাকে এই ভবনটির আশপাশ। প্রাথমিক যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া, সাক্ষাৎকার, ব্যাংক ড্রাফট, আঙ্গুলের ছাপ দেয়া সহ বিভিন্ন পর্যায়ের কাজ শেষ করতে হয়। এইসব কার্যক্রমের সব ক্ষেত্রেই সময় গুনতে হয় ঘন্টার পর ঘন্টা। শেষ সময় আসতে হয় ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ দিতে। সরকারের বিভিন্ন দপ্তরে প্রাপ্তবয়স্ক নাগরিকদের তথ্য থাকলেও পুনরায় ব্যক্তি নিশ্চিত করতেই আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়। কে কার ছাপ দিয়ে আসছে তা আমরা জানি না, আমরা নিশ্চিত হতে চাই যে ওই লোকটাই ছাপ দিছে। এই জন্য আমরা এখানে আবার নতুন করে নেওয়ার ব্যবস্থা রেখেছি। বিদেশ যাওয়ার আগে আঙ্গুলের ছাপ নেওয়াকে অপ্রয়োজনীয় বলে মনে করেন গবেষকরা। গভর্নমেন্ট যদি মেসেজ দিয়ে বলে যায় যারা বিদেশ যেতে চান তারা আপনাদের মোবাইলে অথবা গভর্নমেন্ট তারা যে ডাটাটাকে যে 18 লক্ষ লোকের যে ডাটা আছে সেখান থেকে তো সবাই তো তাদের মোবাইল নাম্বার দিয়েছে, তো মোবাইল থেকেই তো সবার ফিঙ্গারপ্রিন্টটা মোবাইল কোম্পানিগুলোতে আছে, তো গভর্নমেন্ট সেখান থেকেই তো নিতে পারে ডাটাটা। সেখানে কেন আবার আরেকটা মাধ্যম তৈরি করে মানে আরেকটা লেয়ার মিডলম্যান তৈরি হয়। তবে সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET জানায়, নিবন্ধন না করে কোনো শ্রমিক বিদেশ গেলে তার দায় দায়িত্ব নেবে না সরকার। যারা বৈধভাবে যাবে তারা সরকারের যেগুলো সুযোগ সুবিধা আছে সবগুলোই পাবে তারা। যেমন মারা গেলে তারা এখন 3 লাখ টাকা পায়, তারপর দাফন কাফনের জন্য তারা 35,000 টাকা দেওয়া হয়। কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসা করা হয়, তারপরে তাদের ছেলে মেয়েদের বৃত্তি দেওয়া হয়। এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে। শ্রমিকদের স্বার্থে নিবন্ধনের সব প্রক্রিয়া আরো সহজ করার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী 2 সপ্তাহের মধ্যে আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসি। গতকাল রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে তিনি সাংবাদিকদের কথা জানান। এবারে নির্মাণ কাজ, বনায়ন ও উৎপাদন এই 3টি খাতে 30,000 থেকে 54,000 টাকা বেতনে শ্রমিক নেবার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া। এই দেশটিতে কর্মী পাঠাতে চলতি বছরের 18 ফেব্রুয়ারি G2G+ চুক্তি সই করে বাংলাদেশ। মালয়েশিয়া যাবার সুযোগ সৃষ্টি হওয়ায় ব্যাপক আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছিল শ্রমিকদের মধ্যে। কিন্তু এই আগ্রহে ভাটা পড়ে চুক্তির 12 ঘন্টা পরেই মালয় সরকারের নেতিবাচক মনোভাবে। বাংলাদেশে এসে মঙ্গলবার মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড রায়ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে একান্ত বৈঠকে আবারও আগ্রহ প্রকাশ করেন শ্রমিক নেবার বিষয়ে। এবার তারা নির্মাণ কাজ, বনায়ন, উৎপাদন এই 3টি খাতে চাহিদার ভিত্তিতে শ্রমিক নেবে বলে জানান নুরুল ইসলাম। বুধবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সুখবর দেন। 30,000 থেকে 54,000 টাকা বেতনে শ্রমিক নেবার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। তাদের মন্ত্রী আসছে, এখন বলছে যে আমরা এখন আমাদের ডিমান্ড পাঠাবো, আপনারা পাঠান। আমরা বলছি উই আর রেডি। এটা ডিমান্ড আসবে, এটা প্রক্রিয়া হবে 15 দিন।
সপ্তাহ 2 সপ্তাহ হবে। এদিকে আবারও শ্রমিক পাঠানো শুরু হবে শুনে খুশি মালয়েশিয়া যেতে আগ্রহীরা। 8-9 মাসে আনুমানিক অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই করার পর তখন থেকে তো আর কোনো বলে যে হবে হবে হবে, হওয়ার পর থেকে তো একবার স্থগিত। এখন হলে আবার যাব। ওই দেশে গিয়ে কাজ করতে পারবো, অনেকের কর্মসংস্থান হবে। আমরা যারা গরিব পরিবারের আছি তারা যেতে পারবো কম খরচে। আমাদের কর্মসংস্থান হবে, দেশে বেকারত্ব কমে যাবে। কর্মী পাঠাতে সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানালো রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা। সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ইট ইজ অলরেডি ওপেন। এখন শুধু এই প্রসেস শেষ করে স্টার্ট করতে যে সময়টা লাগে। এর মাধ্যমে একটা যেটা হয়েছে যে সোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে, কিন্তু এখানেও বোধহয় আমাদেরকে সুযোগ আছে যাতে আমাদের লোকজন মর্যাদার সাথে সেই দেশে যেতে পারেন। জনশক্তি রপ্তানিতে দালাল চক্র নির্মূল করতে সরকারের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে কর্মী পাঠাতে বাড়তি টাকা নেওয়া হলে সংশ্লিষ্ট এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। সৌদি আরব সফর শেষে এই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগামী বছর বাংলাদেশিদের হজে যাওয়ার কোটা বাড়ানোর বিষয়ে সৌদি সরকারের আশ্বাস পাওয়া গেছে। সৌদি শ্রমমন্ত্রী সে বলছে যে এই ভিসা নিয়ে যারা ট্রেড করে সেটাকে আমরা মানব পাচার হিসেবে ধরি। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত যে আছে জনাব গোলাম মুর্শিদ সাহেব, তিনি ইতিমধ্যেই 4 জন এজেন্ট সৌদি আরবে তাদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ তিনি শ্রম মন্ত্রণালয় দিয়ে দিয়েছেন। কোন কোন এজেন্সি বাড়ি করছে তাদেরকে আমরা কঠিনভাবে তাদের ব্যবস্থা নেব, কঠিনতর ব্যবস্থা নেব এবং আগামীতে আর তাদেরকে এইভাবে দুর্নীতি করার আর কোনো সুযোগ দেওয়া হবে না। সময় সংবাদে আরো থাকছে, বাজারে পর্যাপ্ত খুচরা নোট না থাকায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের গোটা রাজ্যে মুদ্রা বিনিময় বন্ধ। 1 সপ্তাহেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ। সম্পদের তথ্য গোপনের মামলায় কক্সবাজারের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বদির আইনজীবীর করা আবেদনের শুনানি শেষে বিচারপতি রুহুল কুদ্দুসের এক হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। 3 বছরের সাজার মধ্যে 14 দিন জেল খাটার মাথায় এ জামিন পেলেন তিনি। দুদকের আইনজীবী জানিয়েছেন, জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা। প্রায় 2 কোটি টাকার সম্পদের তথ্য গোপনের দায়ে গত 2 নভেম্বর কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির 3 বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকার জজ আদালত। একই সঙ্গে তাকে 10 লক্ষ টাকা জরিমানাও করা হয়। ওই দিনই তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। সরকার দলীয় এ সংসদ সদস্যের জেলে যাওয়ার ঘটনা অনেক প্রশ্নেরই ইতি টানে। কারাগারে যাওয়ার 14 দিন না পেরোতেই এই রায়ের বিরুদ্ধে তড়িঘড়ি করে হাইকোর্টে জামিন চেয়ে বসেন বদি। মঙ্গলবার দুপুরে এই আবেদনের শুনানি হয়। শুনানিতে আগামী 4 ডিসেম্বর সংসদ অধিবেশনের কথা তুলে ধরে বদির জামিন চান তার আইনজীবীরা। পরে তাকে 6 মাসের জামিন দেন আদালত, স্থগিত করেন জরিমানার রায়। আপিল গৃহীত হয়েছে এবং জনাব আব্দুর রহমান বদির 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন আজকে মঞ্জুর হয়েছে। সেই সাথে উনার যে ফাইন ছিল 10 লাখ টাকা সেটা স্থগিত হয়েছে। দণ্ডপ্রাপ্ত হওয়ায় বদি আর সাংবিধানিকভাবে সংসদ সদস্য নয়, ফলে তিনি জামিনের সুযোগ পাবেন না বলে এদিন আদালতে শুনানি করেন দুদকের আইনজীবী। তবে আদালত এই বিষয়টি আমলে নেননি। বদি সাহেব এখন সংসদ সদস্য হিসেবে আর দাবি করার কোনো যৌক্তিকতা নাই, কারণ ওনার সেন্টেন্সটা এখনো বলবৎ। এখন সেন্টেন্সটা সাসপেন্ড হয়নি, হয়েছে ফাইন স্টে। ফাইন স্টে হলে হবে না, সেন্টেন্সটা যতক্ষণ সাসপেন্ড না হবে ততক্ষণ বলা যাবে না উনি সংসদ সদস্য হিসেবে বহাল আছেন, এবং সেটার কথাটার আমরা আপত্তি দিয়েছি। বৃহস্পতিবার জামিন স্থগিত চেয়ে এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছেন দুদকের আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দোকান থাকবে প্রয়োজনীয় জিনিসপত্র, কিন্তু থাকবে না কোনো দোকানদার। যে যার মতো পণ্য কিনবে আর নির্ধারিত দাম ক্যাশ বাক্সে রেখে দেবেন সততার পরিচয়। সারা দেশের বেশ কিছু প্রতিষ্ঠানে এমন সততা শপ খোলার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা সততা চর্চায় উদ্বুদ্ধ হয়ে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ী হবে। বিস্তারিত বেলায়েত হোসেনের রিপোর্টে। সততা সর্বোৎকৃষ্ট পন্থা, কথাটি মানতেই রাজি নয় কোমলমতি এই শিক্ষার্থীরা। ওরা বলছে সততা একমাত্র পন্থা।
আর তাই কোনো দোকানের হস্তক্ষেপ ছাড়াই প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে পরিশোধ করছে সঠিক মূল্য। এর মাধ্যমে তারা শিখছে বড় হয়ে কিভাবে সৎ উপার্জন করে দেশের স্বার্থ রক্ষা করা যায়। টাকা না দিয়ে অনেক নিয়ে যেতে পারে, কিন্তু আমাদের এখানে স্টুডেন্টরা এই কাজ করে না। ইউজুয়ালি ভাঙতি থাকে না, আমি একটু আগে ছিল না, তো আমরা বেশি পে করবো না কম পে করবো এটা আমাদের উপর ডিপেন্ড করে। আমরা কম পে করতে পারি চাইলে, তারা তো দেখছে না, কিন্তু আমাদের বেশি পে করাটাই আমাদের অনেস্টি। মনিটর করলে তো তাহলে স্কুল ভাববে আমাদের অনেস্টি নাই, আর যদি না থাকে তাহলে আমাদেরকে ট্রাস্ট করতেছে যে আমরা নিজে সবকিছু কিনতে পারতেছি একা ইন্ডিপেন্ডেন্টলি। আগে সে যে সৎ এটা প্রমাণ করার জায়গা ছিল না। সুখের বিষয় হলো আজ পর্যন্ত আমাদের কোনো ফান্ডের কোনো টাকার মানে নাই বা ঘাটতি বা একটু কম হয়েছে এটা দেখি নাই। এটি ছিল রাজধানীর কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের গল্প। দেশের আরো দুটি স্থানেও এমন উদ্যোগের কথা জানা গেছে। সততা শপের এই উদাহরণকে স্বাগত জানিয়ে দুদক নিজেই উদ্যোগ নিয়েছে সারা দেশে এই কার্যক্রম ছড়িয়ে দিতে। সততা এবং নিষ্ঠাবোধ শুধুমাত্র মুখের কথায় জাগরণ যায় না, এই জিনিসটি যদি তারা প্র্যাকটিস করে আমরা নিশ্চিত যে বড় হয়েও তারা সৎ এবং নিষ্ঠাবান নাগরিক হবে। প্রাথমিক পর্যায়ে 64 জেলার 128টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের দোকান চালু করতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সংস্থাটি। নির্দেশনায় বলা হয় দোকানগুলোর অর্থায়ন করবে সংশ্লিষ্ট স্কুলের পরিচালনা পরিষদ। প্রতিটি জেলায় 2টি করে মোট। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে খুলনার তেরোখাদা উপজেলার খালবিলে থাকা প্রচুর দেশি প্রজাতির মাছ বৃহৎ জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ করে থাকে। এবারও শীতের শুরুতেই পর্যাপ্ত দেশি মাছ ধরা পড়েছে খালে বিলে। এতে জেলেরা লাভবান হচ্ছেন আর পর্যাপ্ত মাছ কাঙ্ক্ষিত দামে পেয়ে খুশি হচ্ছেন ক্রেতারাও। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। উপরে পদ্মফুল ও কচুরিপানা, নিচে বিস্তীর্ণ জলরাশি, এর মধ্যে লুকিয়ে আছে দেশি প্রজাতির কই, মাগুর, শিং সহ হরেক রকমের মাছ। চিত্রা ও 18 বেকি নদী শুকিয়ে যাওয়ায় জলবদ্ধতার কারণে গত 10 বছর ধরে মাত্র একটি ফসল ফলাতে পারে খুলনার তেরোখাদা উপজেলার কৃষকেরা। বছরের বাকি সময় মাছ ধরে চলে জীবন জীবিকা। তবে এবছর উপজেলার জলবদ্ধ 10টি বিলে শীতের শুরুতেই ধরা পড়ছে প্রচুর মাছ। নলা, কাতলা, তার বিল্লি জাতের আয়না, ফুটি, শোল, গজাল, মোট কথা বিল্লি ও জাতীয় জাত মাছ সব আছে। ওই যা পায় 200-300 টাকা বিক্রি করে তাতে ভালোভাবে এই সংসার চলতেছে সবাই। শীতের শুরুতেই প্রচুর দেশি প্রজাতির মাছ ধরা পড়ায় ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হচ্ছেন। এই মাছগুলো আমরা ধরে যারা ধরে নেয় এদের কাছ থেকে কিনে বাজারে, বিভিন্ন বাজারে পাঠাই, তারপরে খুলনা পাঠাই, ঢাকায় পাঠাই, বিভিন্ন জায়গা যায় এই মাছগুলো। প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখানে। এই যে বুতিয়ার বিলের মাছ, মানে এখানে দাম খুব কম। উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন উৎপাদন বাড়াতে দেশি মাছ সংরক্ষণে অভয়াশ্রম ও বিল নার্সারি পদ্ধতি কার্যক্রম শুরু করা হচ্ছে। দেশি মাছ সংরক্ষণের জন্য আমরা এখন যে পলিসি নিয়েছি সেটা হলো অভয়াশ্রম স্থাপন এবং বিল নার্সারি, এবং এটাই এখন পর্যন্ত মানে আমাদের যে পরিবেশ আছে তার সাথে সহনীয়। তেরোখাদা উপজেলায় বছরে দেশি মাছ উৎপাদন হয় 6500 মেট্রিক টন। এর মধ্যে 4000 মেট্রিক টন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সাভারের ধামরাইয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় ধামরাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের ছোড়া বিস্ফোরণের আঘাতে পথচারী সহ 6 জন আহত হন। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল সন্ধ্যা 7টায় ধামরাই বাজারে রাজমণি জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে হঠাৎ 20-25 জনের একটি ডাকাত দল হামলা চালায়। এ সময় তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে দোকানের লোকজনকে জিম্মি করে 50 ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় বলে দাবি করেন কর্মচারীরা। তাদের বোমা বিস্ফোরণে এ সময় পথচারী সহ 6 জন আহত হন। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এদিকে বাজারে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে দেখা গেছে তারা আসলে গ্রাহক না, ডাকাত। ওদের পিছনে যারা ছিল তারা বম ককটেল নিয়ে এসে ফাটায় আমাদের পাশে এলাকাটা একদম অন্ধকার করে ফেলেছে। আমরা এদিকে হই হই ধর ধর করতে করতে আমরা এদিকে যখন আসলাম, আসার পরে এই জায়গায় যে সময় আমরা লোকজন জড়ো হয়ে আসলাম, লোকজন জড়ো আসার পরে ওই সময় ওই মুহূর্তে মনে করেন কারেন্ট পট করে চলে গেল। চলে যাওয়ার পরে ওই যে লোকজনগুলা, এই লোকজনগুলো আর দেখতে পারলাম না। 20-25 জন লোক আসছিল। তারপর এখান থেকে আপনার বোম মারছিল প্রায় 20-25টার মতো।
এই আর কি। এখন আমরা আশা করি এটা স্বর্ণ 50-60 ভরির মতো নিয়ে গেছে বলে বলতেছে। রাজধানীর মিরপুরের বেনারসি পল্লী সংলগ্ন এলাকার এক বাসা থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার মধ্যরাতে কে বা কারা বাসায় ঢুকে শরীফুন্নেসা নামের 70 বছরের বৃদ্ধাকে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের ছোট ছেলে ঘরে ঢুকে মায়ের লাশ দেখতে পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সাথে পারিবারিক কলহ, সম্পত্তির বিরোধ ও পূর্বশত্রুতার জের রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বাসার কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। প্রায় 12:30টার দিকে আমাকে ফোনে জানানো হয়। পরে আমি এসে দেখি যে ও বাবু যে ও ঘরে একাই ছিল আর ওই ঘরে লাশ। 12:30 হসপিটাল থেকে চার বাচ্চা আসছে, ওঠে উঠছি, তারা লিখলাম গেট খুললে উপরে উঠছি। গেটটা আমার ডাকতে দেখে আমার কথা সারা হতে পারছি না। পরে বাথরুমে দেখি নাই, পরে আমার রুমে যা দেখি আমার বিল্ডিং আছে পড়ে আছে। গাজীপুরে ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রী হত্যা ও ছিনতাই মামলায় 2 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। গতকাল বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক AKM এনামুল হক এ আদেশ দেন। মামলার বিবরণে বলা হয়, গত 22 মার্চ গাজীপুরের শিমুলিয়া রেলগেট এলাকায় চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেসের ছাদে ছিনতাই করতে যায় 4 থেকে 5 জন দুর্বৃত্ত। তারা মমিনুল নামের এক যাত্রীকে মারধর ও ছুরিকাঘাত করতে গেলে এতে বাধা দেয় আবু সাইদ ও হাসান মাহমুদ নামের আরো 2 যুবক। এক পর্যায়ে তাদেরকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে নিহত হন আমিনুর। ওই ঘটনায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে রেলওয়ে পুলিশ। টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 40তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন প্রথমে ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া দিনব্যাপী সমাধিস্থলে মিলাদ, দোয়া মাহফিল ও মাওলানা ভাসানীর জীবনী নিয়ে আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাজারে পর্যাপ্ত পরিমাণে খুচরা নোট না থাকায় পশ্চিমবঙ্গের কলকাতা সহ গোটা রাজ্যে মুদ্রা বিনিময় বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বৈধভাবে বেড়াতে গেলেও বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে ডলার কিংবা রুপি নিয়ে নতুন নোট দিতে রাজি হচ্ছে না ভারতীয় ব্যাংকগুলো। রিজার্ভ ব্যাংক থেকে চাহিদা মতো অর্থ না পাওয়ায় বাংলাদেশিদের টাকা বিনিময় করে দিতে পারছে না কলকাতার সোনালী ব্যাংকও। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কলকাতার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ধর্মতলার 8 নম্বর লেলিন সরণির বাংলাদেশ সোনালী ব্যাংকের কলকাতা শাখার মঙ্গলবারের দৃশ্য এটি। সরকারিভাবে বাতিল করা পুরনো 500 ও 1000 টাকার নোট বদল ও খুচরা টাকার জন্য গেল কয়েকদিনের মতো এদিনও বাংলাদেশি পর্যটকদের প্রচন্ড ভিড় দেখা যায়। ভোর থেকে রাত পর্যন্ত লম্বা লাইনে দাঁড়ালেও কাঙ্ক্ষিত খুচরা নোট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। আমরা বাংলাদেশ থেকে এসেছি, যে আমাদের বাংলাদেশের পাসপোর্ট, আমরা খুব সমস্যায় আছি, আমরা ডলার পাচ্ছি না, টাকা ভাঙাতে পাচ্ছি না। বাংলাদেশি গেস্ট এসছে, আমার ডলার ভাঙিয়ে দিন, ডলার প্রত্যেকটি মানি চেঞ্জার বন্ধ, কোথাতে টাকা ভাঙা হবে বলুন? 3-4 দিন ধরে তো খাওয়া দাওয়াই পাচ্ছি না, কোথাও মানে টাকার অভাবে। আর বাইরে বলতেছে 2000 টাকা দিলে 1000 টাকা পাবেন দালাল্লা। আমাদের কোনো টাকাই দেয় না সরকার, ডলার দেয় না, কোনো টাকা ভাঙতি নেয় না, হোটেলে থাকতে দেয় না। যদি নেয় বাংলা টাকা 500 টাকা নিলে তারা আমাকে 200-250 রুপি দেয়, মানে এক বেলা দিলে 2 বেলা দেয় না, 3 বেলা আমরা 2 বেলা না খেয়ে থাকি। গত কয়েকদিনে সোনালী ব্যাংক থেকে কমপক্ষে 500 বাংলাদেশিকে ডলার কিংবা রুপির নতুন নোট দেওয়া হয়েছে। তবে রিজার্ভ ব্যাংক থেকে 1.5 কোটি রুপির চাহিদার বিপরীতে মাত্র 40 লক্ষ রুপি বরাদ্দ পাওয়ার কথা জানায় ব্যাংক কর্তৃপক্ষ। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যে সবাইকেই যাতে আমরা সহযোগিতা করতে পারি এবং তাদের প্রয়োজনীয় টাকাটা যাতে হাতে তুলে দিতে পারি, এবং এই পর্যন্ত আমরা চেষ্টা করছি যাতে সবাইকেই আমরা মানে কাউকে যাতে ফিরাতে না। সোনালী ব্যাংকের শিলিগুড়ি শাখাতেও ভিড় বেড়েছে বাংলাদেশি পর্যটকদের। তবে কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব কিছুটা বেশি হওয়ায় প্রয়োজনীয় ভারতীয় নোটের জন্য কলকাতা শাখার দিকে ছুটছেন গ্রাহকরা। সময় সংবাদ, কলকাতা। নোবেল পুরস্কার নিয়ে আবারও এক নতুন নাটকীয়তার জন্ম দিলেন খ্যাতিমান মার্কিন সঙ্গীত শিল্পী বব ডিলান। সম্প্রতি সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া এই শিল্পী সুইডেনে গিয়ে পুরস্কার গ্রহণ করছেন না বলে জানিয়েছেন।
সুইডিশ একাডেমি জানিয়েছে বব ডিলান তাদের কাছে একটা চিঠির মাধ্যমে জানিয়েছেন আগে থেকে অন্য একটি প্রতিশ্রুতি থাকায় পুরস্কার নিতে সুইডেন যেতে পারছেন না তিনি। যদিও এ পুরস্কার পেয়ে তিনি অনেক সম্মানিত বোধ করছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থেকে তা গ্রহণ করতে পারলে খুশি হতেন বলেও জানিয়েছেন। তবে নিয়ম অনুযায়ী আগামী বছরের জুন মাসের মধ্যে তাকে নোবেল বক্তৃতা দিতে হবে। গেল 13 অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণার পর সবাইকে বিস্মিত করে প্রায় 2 সপ্তাহ নীরব ছিলেন বব ডিলান। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। এদিকে নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেছেন তার শহরের অভিবাসীরা ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নীতি নিয়ে খুবই ভীত হয়ে পড়েছেন। বুধবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাকে একথা জানান। বুধবার নিউ ইয়র্ক, নিউ জার্সি সহ বিভিন্ন অঙ্গরাজ্যের মানুষকে রাস্তায় ও পার্কে জড়ো হয়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তারা ট্রাম্প বিরোধী বিভিন্ন লেখা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। এছাড়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী ক্লাস বর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানি বন্ধের পাশাপাশি নিরাপত্তা জোরদারের দাবি জানায়। জার্মানিতে শুরু হয়েছে কার্নিভাল সিজন। বিশ্ব শান্তির বার্তা নিয়ে প্রতি বছর মহা আড়ম্বরের রঙিন এ উৎসবের আয়োজন করে থাকে জার্মানবাসী। আর উৎসবটি উপভোগ করতে দেশটির নানা প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। ক্ষণ গণনার মধ্য দিয়ে এভাবেই জার্মানির এবারের কার্নিভালের সূচনা হয়। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও কোলন শহরে শুরু হয় এ উৎসব। উৎসব উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নানা সাজে ও বিচিত্র সব পোশাকে কোলন শহরে হাজির হয় কয়েক হাজার মানুষ। তাদের সবার কণ্ঠেই ছিল শান্তির বার্তা। আমি 10 বছর ধরে এই উৎসবে যোগ দেওয়ার জন্য এখানে আসি। প্রতি বছরই ভিন্ন ধরনের পোশাক পরি। এখানে তরুণ থেকে বয়স্ক সব বয়সী মানুষ আসে। কার্নিভালে যে আনন্দ তা এখানে আসলে পরিপূর্ণভাবে উপভোগ করা যায়। আমি অন্য শহর থেকে এসেছি। এটি একটি ঐতিহ্যবাহী উৎসব। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এটি ইউরোপের বড় উৎসবের মধ্যে অন্যতম। উৎসব শুরুর প্রথম 7 দিন আগত দর্শকদের জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রীতি অনুযায়ী এই উৎসব 7 দিন ব্যাপী চলে বন্ধ হয়ে যায়। এরপর ডিসেম্বরে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের পর আবার শুরু হয়ে নতুন বছরের অ্যাশ বুধবার পর্যন্ত চলে। শিরিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। ঢাকার পর এবার বন্দরনগরী চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্বের লড়াই। প্রথম ম্যাচেই দুপুর 1টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস। শেষ 3 ম্যাচে তামিমের দল চিটাগং কোনো জয় না পেলেও চট্টগ্রাম পর্বে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এদিকে টেবিলের শীর্ষ স্থান ধরে রাখায় ঢাকা ডায়নামাইটসের মূল লক্ষ্য বলে জানান অলরাউন্ডার নাসির হোসেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও পরের 3টি ম্যাচে সমর্থকদের হতাশায় ডুবিয়েছে চট্টগ্রাম ভাইকিংস। হারের বৃত্ত থেকে কোনোভাবেই এরপর আর আলোর মুখ দেখেনি তামিম ইকবালের দল। আর একমাত্র তামিম ছাড়া কোনো ব্যাটসম্যানই যেমন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি, তেমনি বোলাররা ছিল ব্যর্থ। এবার নিজেদের ঘরের মাঠে খেলা, আর সেই কারণে সবকিছু ভুলে সাগরপাড়ের এই স্টেডিয়াম থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর লোকাল বয় তামিম ইকবালের দল। আমরা কিছু মিস্টেক করেছি, কিছু আনলাকিও ছিলাম, সব মিলে আর কি আমাদের লাস্টিং ড্যামেজ ভালো যায়নি। তো অবশ্যই চেষ্টা করব যে আমাদের চট্টগ্রাম পর্বটার জন্য ভালো কাটুক। 4টা ম্যাচে যদি আমরা এখানে 3টা জিতে যেতে পারি তাই কিন্তু আমার মোমেন্টাম ঘুরেও যেতে পারে। আর ঢাকায় দারুণ পারফর্ম করে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসানের দল। নাসির হোসেন, মেহেদি মারুফদের নিয়ে গড়া দলটিতে বেশিরভাগ খেলোয়াড়ই আছে ছন্দে, তাই পয়েন্ট তালিকার শীর্ষ অবস্থান ধরে রাখাই বর্তমানে মূল লক্ষ্য বলে জানালেন ঢাকা ডায়নামাইটসের নাসির হোসেন। আমরা এটা চেষ্টা করব কন্টিনিউ রাখার জন্য, যাতে আমরা টেবিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকি। এটা আমাদের টার্গেট থাকবে আর কি, যে আমরা যাতে 1 নম্বরে কন্টিনিউ থাকি। প্রতিটা ম্যাচে ইম্পর্টেন্ট, প্রমাণ করার কিছু নেই। তো আমার কাজ হচ্ছে রান করা, ম্যাচ জিতানো। ঢাকার ম্যাচগুলোতে বেশি রান না উঠলেও চট্টগ্রামের মাঠে ব্যাটসম্যানরা রানের দেখা পাবে, এই প্রত্যাশা সকল ক্রীড়ামোদী দর্শকদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বিপিএল এর দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। ঢাকা পর্বে 4 ম্যাচে 3 জয় পাওয়া মুশফিকের বরিশাল 6 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 2 নম্বরে।
অন্যদিকে 3 ম্যাচে 2 জয় পাওয়া নাইম ইসলামের রংপুর 4 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 4 নম্বরে। দুই দলের ক্রিকেটাররাই চান ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরম্যান্স করতে। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা 5:30টায় শুরু হবে দুই দলের ম্যাচটি। ঢাকা পর্বে একমাত্র হার আসরের শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। এছাড়া আর কোনো ম্যাচে হারের মুখ দেখতে হয়নি মুশফিকের বরিশাল বুলসকে। ভারসাম্যপূর্ণ দলটি তাই এখন পর্যন্ত ধরে রেখেছে টেবিলের দ্বিতীয় স্থান। এবার রংপুর রাইডার্সের মুখোমুখি হবে বুলসরা। বরিশাল বুলসের অনেক ক্রিকেটারেরই অভিজ্ঞতা রয়েছে এম এ আজিজ স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে খেলার। দলে বিদেশি রিক্রুটদের মধ্যে শেষ ম্যাচে চমক দেখানো মালান ছাড়াও দারুণ খেলছেন অধিনায়ক মুশফিক এবং পেসার আল আমিন। সব মিলিয়ে ঢাকার মতো বিপিএল এর চট্টগ্রাম পর্বেও পারফরমেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখার কথা জানালেন দীর্ঘদিন পর ব্যাট হাতে জ্বলে ওঠা শাহরিয়ার নাফিস। একই সাথে জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন বরিশালের এই ব্যাটসম্যান। তো 3টা ম্যাচে যেরকম ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছি, চিটাগাংয়ের ফার্স্ট ম্যাচটা আমরা ওভাবেই শুরু করতে চাই। আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই এবং প্রত্যেকটা ম্যাচে ভালো পারফর্ম করতে চাই। টি20 ম্যাচে যে পার্টিকুলার ডেতে ভালো পারফর্ম করবে সেই জিতবে। এদিকে বরিশালের চেয়ে এক ম্যাচ কম খেলা রংপুর রাইডার্স অবশ্য ম্যাচে কিছুটা হলেও থাকবে ব্যাকফুটে, কারণ পয়েন্ট টেবিলে তাদের অবস্থান 4 নম্বরে। বল হাতে শহীদ আফ্রিদি, আরাফাত সানিরা জ্বলে উঠলেও ব্যাট হাতে নিজেদের তেমন মেলে ধরতে পারেননি সৌম্য সরকাররা। তাই স্পিনার আরাফাত সানি মনে করেন উইকেটের পাশাপাশি টস ভাগ্য সহায় হলে ম্যাচ জেতা অসম্ভব কিছু নয়। যত কম ভুল করবে তারই পসিবিলিটি বেশি থাকবে যে ম্যাচ উইন করার। উইকেট আছে, তারপর টসের ভাগ্যের ব্যাপারে টস উইন করার। সো দেখা যাবে কালকে উইকেটের বিহেভিয়ারের উপর। আর সবাই চেষ্টা করবে সবাই খেলা উইন করার জন্যই। ঢাকা পর্বের ভুল শুধরে এবার নিজেদের সেরাটা দিয়ে দুদলই চায় বন্দরনগরীতে জ্বলে উঠতে। ফারজানা মুমু, সময় সংবাদ। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে বাংলাদেশে আসছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। টুর্নামেন্টে নিজেদের অবস্থান দৃঢ় করতে তাকে দলে ফেরাচ্ছে রংপুর। এছাড়া দক্ষিণ আফ্রিকান হার্ড হিটার ব্যাটসম্যান ডেভিড মিলারকেও নিশ্চিত করেছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। জানা গেছে দুই তারকাই ঢাকা পর্বে খেলবেন। এছাড়া বিপিএল এর চট্টগ্রাম পর্বে রাইডার্সের হয়ে খেলবেন পাকিস্তানি অলরাউন্ডার আনোয়ার আলী। এর আগে কখনোই শেন ওয়াটসন বিপিএল এ খেলেননি। ত্রিদেশীয় সিরিজের খবর। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। টস হেরে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। হারারে স্পোর্টস ক্লাবে ব্যাট করতে নেমে ২৭ রানেই চার্লস ও ব্রাথওয়েটকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস ২৭ রান করে শুরুর চাপ সামাল দেন। এরপর সাই হোপ ৪৭, জোনাথন কার্টার ৫৪ ও পাওয়েল ৪৪ রান করলে বড় সংগ্রহের স্বপ্ন দেখে ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ দিকে নার্স হোল্ডার ও গ্র্যাবিয়েল বড় সংগ্রহ করতে না পারায় ২২৭ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে গ্র্যাবিয়েল ও নার্সের দাপটের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৬৪ রানে প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে হারালে ফিকে হয়ে যায় লঙ্কানদের জয়ের স্বপ্ন। শেষ দিকে সাচিদ পাথিরান ৪৫ ও জয়সুরিয়া ৩১ রান করলেও আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন অন্যরা। ফলে মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ২ সপ্তাহ পার হলেও আতঙ্ক কাটছে না হিন্দু সম্প্রদায়ের। প্রকৃত দোষীদের শাস্তি না হলে শঙ্কা কাটবে না, বলছেন নেতারা। বারবার উচ্ছেদ অভিযান চালিয়েও দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানী ঢাকা। রাজুকের কিছু লোকজনকে হাত করে চলছে দখল বাণিজ্য, অভিযোগ অস্বীকার সংস্থাটির। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া কেউ বিদেশ গেলে দায়িত্ব নেওয়া হবে না, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। আঙুলের ছাপ নেওয়া অপ্রয়োজনীয় বলছেন বিশেষজ্ঞরা। অবশেষে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের সাথে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। ২০২০ সালে চালু হবে, প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। এবং ২ দিন বিরতির পর ফের শুরু হচ্ছে বিপিএল। চট্টগ্রামে প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। বরিশাল বুলসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।